হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। গণপতির দিন ছিল আর সকালবেলা উঠে আমি স্নান সেরে নিয়ে এখানে ঠাকুরের এখানটা আমি একটু সাজিয়ে নিচ্ছি। এখানে গণপতিকে বসাবো। বাইরে থেকে আর গণপতি আনিনি, আমারই এখানে সিংহাসনে একটা ছোট্ট গণপতি আছে, সেটাকে দিয়ে আমি পুজো করব, তাই এখানে একটু ভালোভাবে সাজিয়ে নিচ্ছি। ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল, তবে আমাদের এখানে গণপতি কিন্তু জাস্ট কালকেই শেষ হলো। কালকেই এখানে 11 নম্বর দিন ছিল আর কালকে বিসর্জনের দিন ছিল। আর এই দেখুন, আমি এখানে গণপতির দিনে কিন্তু একটু মোদকও বানিয়েছিলাম। আর কিভাবে বানিয়েছিলাম সেটা দেখুন। এখানে আমি একটু একটা পাত্রে বেসন ফাটিয়ে নিচ্ছি। আর এখানে কোনো রকম নুন বা কিছুই আমি দিইনি, শুধু বেসনের মধ্যে অল্প একটু জল দিয়ে এইভাবে এরকম হাতের সাহায্যে ঝুরো ঝুরো করে তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নেব। এখানে কোনো শেপের ব্যাপার নেই যে যেকোনো ইচ্ছা আমি শেপ দেবো বা কোনো পার্টিকুলার কিছু শেপের জন্য। এখানে যেরকম ইচ্ছা আমি হাত দিয়ে এখানে ছেড়ে দিচ্ছি, কারণ এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেবো, তো তাই কোনো শেপের আমার চিন্তা নেই। তো দেখুন, এখানে মিডিয়াম আঁচের মধ্যে আমি এইভাবে ফ্রাই করে নিচ্ছি বেসনগুলোকে। আর দেখুন এখানে কিরকম হালকা গোল্ডেন ব্রাউন করে আমি এটা ফ্রাই করে নিয়েছি। এরকম ভাবে বাকিগুলো আমি সুন্দর করে ফ্রাই করে নেবো আবারও। খুব বেশি ফ্রাই করলে কিন্তু চলবে না, তাহলে একটু পোড়া গন্ধ ছাড়বে। কিছু কিছু দেখুন একটু ডিপ কালার হয়ে গেছে, ওগুলো যতটা পারবো লাইট কালারই করার চেষ্টা করতে হবে। দেখুন এটা কিভাবে আমি হালকা লাইটের ওপরেই করেছি, এরকম ভাবে লাইটের ওপরেই করতে হবে। মোদক করার তো অনেক উপায় আছে, কিন্তু এইটা আমি সব থেকে একটা ইজি উপায় শেয়ার করলাম। আপনারা চাইলে বাকি দুধ দিয়েও আরো অনেক রকম জিনিস দিয়ে মোদক করে নিতে পারেন। এই দেখুন আমার কি সুন্দর এগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সি জারের মধ্যে এগুলো দিয়ে গ্রাইন্ড করে নেবো। প্রথমে কিন্তু একটু হালকা ঠান্ডা করে নিতে হবে, তা নাহলে কিন্তু মিক্সির মধ্যে দিলে খুব গরম হয়ে যাবে আর এগুলো করতেও প্রবলেম হবে। আর সেটা মেশিনের ক্ষেত্রেও একদমই ভালো না। দেখুন প্রথমে আমি অল্প করে দিয়ে একবার গুঁড়ো করে নেব, তারপরে আবার আরেকটু মিশিয়ে আবার বাকিটুকু করে নেব। দেখুন আমি কিরকম ভাবে গুঁড়ো করেছি, একদম গুঁড়ো কিন্তু করিনি, হালকা একটু দাঁড়া রেখেছি। কারণ এটাকে আবার চাশনির মধ্যে আমাকে ভালোভাবে এটা নেড়ে একটা পেস্টের মতো বানাতে হবে। চাশনি মানে হচ্ছে চিনির যেটা রস আমরা বলি, সেটা বানাবো। তো এই দেখুন কড়াইয়ের মধ্যে তেলটা আমি ক্লিয়ার করে নিয়ে এখানে কড়াইটা হালকা করে একটু ধুয়ে নিয়ে এর মধ্যে জল ঢেলে দিচ্ছি। আর এখানে মা আমাকে বলেছে যে 4 মুঠো চিনি দিতে, তাই আমি হাত দিয়েই মুঠো করে করে দিচ্ছি। তাই অন্য কিছুর আর সাহায্য আমি এখানে নিইনি। তো এখানে আমার 4 মুঠো চিনি দেওয়া হয়ে গেল। আর এটাকে খুব ভালোভাবে আমি এটা গাঢ় করে ফুটিয়ে নেব। দেখুন জলের কালারটা অনেকটা চেঞ্জও হয়ে গেছে। এখানে আমি এর মধ্যে আরেকটা জিনিসও করব, সেটা হচ্ছে গোলাপ জামুনের ভিডিওর সময় আপনাদের নিশ্চয়ই দেখিয়েছিল যে চিনির মধ্যে যে নোংরাগুলো থাকে সেগুলো কিভাবে বের করেছি। তো এখানেও সেই আমি একইভাবে কিন্তু ওই চিনির জলটার মধ্যে দুধ দিয়ে তার উপর থেকে সব নোংরাগুলোকে আমি বের করে নিয়েছিলাম। আর কত নোংরা বেরিয়েছে জানেন? আপনারাও পারলে একবার বাড়িতে এটা ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন যে চিনির মধ্যে কত নোংরা থাকে আর সেগুলো আমরা খেয়ে নিই। আমরা বুঝতেও পারি না। আর এই দেখুন চিট এখানে হয়ে গেছে, আর আমার যে গ্রাইন্ড করে রাখা যেগুলো ছিল বেসনের গুঁড়োগুলো সেগুলো আমি এর মধ্যে দিয়ে এখানে নেড়ে নিচ্ছি। এখানে আমার একটু একটা মিস্টেক হয়েছে যে এটা নাড়তে নাড়তে গ্যাসটাকে অফ করে দেওয়ার ছিল, আর সেটা আমি অফ করিনি। সেখানে গ্যাসটা আমার চালুই ছিল, তাই একটু হার্ড হয়ে গেছে। আপনারা এটা অবশ্যই যখন করবেন গ্যাসটাকে একদম বন্ধ করে দিয়ে তারপরেই চাশনির ওপরে এই গুঁড়োটা দিয়ে নাড়বেন, তাহলে কি হয়, তাহলে শক্ত হয়ে যাবে না। যে পাকটা বানাবো সেই পাকটা তাহলে একদম সফট থাকবে। দেখুন কিভাবে আমি নেড়ে নিচ্ছি, এখানে ঠিক এইভাবে ভালোভাবে নেড়ে নিতে হবে। আর এখানে দেখুন একটু শক্ত হয়ে গেছে, এটাকে যদি আমি গ্যাস অফ করে নাড়তাম তাহলে এতটা শক্ত হতো না। আর এই যে এখানে আমি শাড়ি পরে নিয়েছি, আপনারা তো জানেনই যে শাড়ির প্রতি আমার কতটা ভালোবাসা আছে। একটা শুধু সুযোগ পেলেই হয় আমি সঙ্গে সঙ্গে শাড়ি পরে নিই। আমার অনেক ভিডিওতে এরকম দেখবেন যেখানে মা শাড়ি পরেনি কিন্তু আমি শাড়ি পরে নিয়েছি, কারণ আমার মা খুব একটা শাড়ি পরতে পছন্দ করে না আর অতটা কমফোর্টেবলও হয় না। কিন্তু সেই ক্ষেত্রে আমি একদম ছোট থেকে উল্টো, আমি ছোট থেকেই শাড়ি পরতে খুব পছন্দ করি আর কমফোর্টেবলও হই। আমাকে শাড়ি পরে যা কাজ করতে বলবেন আমি সব কাজ করে দেবো। ইভেন কি আমি বাইরে ট্রাভেলও করতে পারবো, আমার সেসব নিয়ে কোনো প্রবলেম হয় না।
আর আমাকে সবাই খালি বলে যে এখন তো পড়তে চাইছিস, বিয়ের পর দেখবি আর পড়তে ইচ্ছা করবে না শাড়ি। কে জানে কি হবে। তবে আমি চাইবো যে শাড়ির প্রতি ভালোবাসা যেন আমার সবসময় এভাবেই থাকুক। আর এখানে মায়ের রঙ্গোলিও করা হয়ে গেছে। তো চলুন, আমি এখানে গরম ছিল বলে মোদকটা বানাতে পারছিলাম না, এবারে মোদকটাও বানানো হয়ে গেছে। আর এবারে আমি পুজোয় বসবো। এখানে আমি আগে আরতি করে নিচ্ছি, এরপরে একে একে মা করবে, তারপরে ভাই করবে। আমাদের এখানে নিয়ম যে গণপতি হলে, গণপতি কেন, যে কোনো পুজোতেই সবাইকে আরতি করার সুযোগ দেওয়া হয়। আমরা যেরকম কলকাতায় পুজোতে দেখেছি যে শুধু ব্রাহ্মণই আরতি করে বা পুজো করে, কিন্তু এখানে প্রত্যেকটা বাড়ি বলুন বা প্রত্যেকটা মণ্ডপে বলুন সেই জিনিসটা কিন্তু থাকে না। এখানে ঠাকুরের সবার সমান অধিকার, যেরকম ব্রাহ্মণও এসে পুজো করে দিয়ে যান, ঠিক সেইভাবে সবাই কিন্তু ঠাকুরের আরতি করার সুযোগটা পায়। আর আমার মনে হয় যেটা সত্যিই খুব ভালো, কারণ সবাই নিজের হাতে নিজের ইচ্ছে মতো সেবা করার সুযোগটা পাচ্ছে। এই যে এখানে আমার আরতি করা হয়ে গেল, এবার আমি মাকে দেবো আরতিটা করার জন্য। এখানে মাও আরতি করে নিয়েছে আর মা এখন ভাইকে ডাকছে, ভাই করবে। তো এখানে একে একে আমাদের সকলেরই আরতির পর্ব শেষ হয়ে গেছে। আর এখানে মা ঠাকুরের একটু তাপ দিয়ে দিচ্ছে, তারপরে আমরা সবাই নিতে পারবো। এই যে দেখুন। আর আমার সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর পুজোর পরে দুপুরবেলা আমরা একটু বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে, ব্যাস আশেপাশে ঠাকুরগুলোই দেখবো, বেশি দূরে যাব না। তো দেখুন, প্রথমেই সবার প্রথম দর্শন করলাম। আর মূর্তিটা দেখুন কি দারুণ হয়েছে। এখানকার প্রত্যেকটা জায়গার নাম ধরে ধরে রাজা হয় সেখানকার। তো এইটাও এক জায়গাকার রাজা, আবার এইটাও এক জায়গার রাজা। যেরকম আমরা যে জায়গায় থাকি সেই জায়গার নাম ধরে সেখানকার রাজা। আর প্রত্যেকটা ঠাকুরের নিচে এরকম সুন্দর একটা ছোট্ট করে গণপতি দেওয়া থাকে, যেটাতে প্রাণ স্থাপিত করতে পারে আর তার মধ্যে পুজো করতে পারে, কারণ বড় ঠাকুরগুলোকে তো সবসময় সেভাবে পুজো করা যায় না, তাই নিচে একটা ছোট্ট করে সবার রেখে দেয়। আর এখানে কিন্তু একটা জিনিস আছে যে এখানে সবাই প্যান্ডেলের ওপরে কিন্তু খুব ডেকোরেশন বা কিছু খরচাপাতিও করে না, আর খুব জোরও দেয় না। এখানে কিন্তু ভক্তিটাই সব থেকে আগে, তাই প্যান্ডেলটা অতটা দেখে না, ঠাকুরটা কত সুন্দর হচ্ছে আর ঠাকুরকে কিভাবে আমরা যত্ন করতে পারছি বা পুজো করতে পারছি, এটাই মেন দেখে। এখানে এই গণপতিটা দেখুন সব থেকে যেন আলাদা, কীরকম দেখতে করেছে দেখুন, ভালো লাগছে কিন্তু বেশ, আর একদম নতুনত্ব লাগছে। আর এই যে দেখুন আরেকজন, কি দারুণ লাগছে না, কি অপূর্ব লাগছে দেখতে। আর এত বড় বড় আমাদের এখানে ঠাকুর করে, আপনাদের সাথে তো আগেই শেয়ার করা হয়েছে যে পুরো 3 তলা 4 তলা ছাড়িয়ে যায়। ভিডিওতে হয়তো অতটা ভালোভাবে আমি বোঝাতে পারছি না যে কতটা বড় লাগছে, ভিডিওতে সেটা দেখাও যাচ্ছে না, কিন্তু সামনে থেকে দেখলে বোঝা যেত যে ঠাকুরগুলো কত বড় বড় হয়েছে। তাই তো আগে আরও বড় বড় ঠাকুর হতো, এখন তো এই করোনা হয়ে যাওয়ার পর থেকে অনেক ছোট করে দিয়েছে। এখানেও কি সুন্দরভাবে সাজিয়েছে দেখুন, ছোটোর উপরেও খুব ভালো লাগছে। চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন।